সেই নির্জন দ্বীপে আমরা নাবি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ হঠাৎ আমাদের চোখে পড়ে দ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। সেই নদীর জলের রং গোলাপি। আমি শুনেছিলাম যে ভাগ্যবতী নদীর জলের রং গোলাপি। তার মানে এই সেই ভাগ্যবতী নদী। তোমার সঙ্গে তো তখন রাজা সুবর্ণও ছিল। তোমরা সবাই মিলে দেখেছিলে সেই নদী? হ্যাঁ। রাজা সুবর্ণর কি হলো তারপর? কোথায় গেল? কি হলো, থামলে কেন? সেই দ্বীপে পৌঁছলে তারপর কি হলো? আমরা সকলে খুব ক্ষুধার্ত ছিলাম। খিদের জ্বালায় খাদ্যবস্তু খুঁজতে খুঁজতে আমরা এদিক ওদিক ছোট। হঠাৎ দেখি এক অদ্ভুত ফল। সেই ফলটি পেয়ে আমরা প্রথমেই রাজা সুবর্ণর হাতে দিই। রাজা সেই ফলটি খায়। তারপর সেই ফল খাওয়ার পর কি হলো? সে বিভৎস দৃশ্য, সে ভয়ঙ্কর দৃশ্যের কথা আমি বলতে পারবো না, না কিছুতেই না। এতটা যখন বলেছো, বাকিটা তো তোমায় বলতেই হবে। হঠাৎ এক বিভৎস চিৎকারে তাঁবু থেকে বেরিয়ে দেখি রাজা সুবর্ণ। হ্যাঁ, কি দেখলে? কি করছিল রাজা সুবর্ণ? সে ভয়ঙ্কর সে দৃশ্য। ও সহ্য করা যায় না, সে ভয়ঙ্কর দৃশ্য। শুনলে আপনি শিউরে উঠবেন। আমি শুনতে চাই, বলো। দেখি রাজা সুবর্ণ আমাদের একজন সঙ্গীর দেহের উপর চেপে বসে খুঁবলে তার মাংস খাচ্ছে। বুঝতে পারলাম ওই ভয়ঙ্কর ফল খেয়ে রাজা সুবর্ণ নরখাদক হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, মহারাজ! ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন, তারপর সেই সঙ্গীকে ছেড়ে আমার দিকে ধেয়ে আসলেন। আমি ছুট লাগালাম, ছুটতে আমি সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিলাম। তারপর ভাসতে শুরু করলাম। কতদিন ভেসে চলেছি আমি নিজেও জানি না। ভাসতে আমি কোন রকমে শ্রান্ত আমি ভেসে চলেছি। তারপর অন্য একটি জাহাজের কিছু সঙ্গী, তারা আমাকে তাদের জাহাজে তুলে নেয়। তাদের শুশ্রূষায় আমি খানিক সুস্থ হয়ে উঠি। তারপর থেকে আর আমি দেশে ফিরে যাই। কি হলো টেক্কা? অগ্নির কথা জবাব না দিয়ে এগিয়ে এলে যে? ডাইনিদের বড় কষ্ট। ওদের কষ্ট দূর করতেই আমি এই পেশা বেছে নিয়েছি।
তুমি তো ভারী অদ্ভুত মানুষ। এদিকে তুমি নিজেকে ডাইনি শিকারী বলছো, আবার অন্যদিকে বলছো ডাইনিদের কষ্টে তুমি ব্যথা পাও। ডাইনিদের জন্য তোমার এত দরদ কেন? এমন অনেক কথা থাকে যে কথাগুলো বলা যায়, সব কথা নাই বা শুনলে। এ তো অন্য টেক্কাকে দেখছি, কেমন হঠাৎ বদলে গেল। কি হলো? তোমার চোখে জল কেন টেক্কা? হ্যাঁ, তাই তো দেখছি। আমার মনে হয় এমন কিছু একটা ঘটেছিল যেটা থেকে টেক্কা খুব কষ্ট পেয়েছে। কি বলতে চাইছিল তুমি আমাদের? টেক্কা, কেন তোমার চোখে জল? আর তুমি ডাইনিদের কষ্টে কেন কষ্ট পাও? বলো টেক্কা, বলো আমাদের। ডাইনি শিকারী হিসেবে আমার প্রথম শিকার আমার মা। চমৎকার। তুমি যখন সেই দ্বীপে গেছো তখন তুমি আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে চলো সেখানে। কি করে নিয়ে যাব রানী মোহিনী? আমি তো পথ হারিয়ে সে দ্বীপে গিয়ে পৌঁছেছি। পথ হারানো পথিক পথের সন্ধান কি করে দেবে রানী মোহিনী? আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন, যত শারীরিক অত্যাচার করতে চান করুন। আমার মা স্ত্রীকে যত অত্যাচার করুন না কেন, আমি সহ্য করতে না পারলেও আমি নিরুপায়। সে পথের সন্ধান আমি দিতে পারবো না রানী মোহিনী। কি বললে? আবার বলো। বললাম তো, ডাইনি শিকারী হিসেবে প্রথম শিকার আমার মা। কি আবল তাবল বকছো টেক্কা? হ্যাঁ বলতো, হ্যাঁ বলতো বলতো বটেই। কি যে পড়লো না চোখে। দেখো দেখো, কথা বলে কিন্তু তোমরা সময় নষ্ট করছো। পরে কিন্তু এটা তোমাদের একটা অভ্যেস হয়ে যাচ্ছে, বক বক করে সময় নষ্ট করা। পরে কিন্তু আমার দোষ দেবে না, আমি বলে দিচ্ছি। সেদিন ঘুমিয়ে পড়েছিলাম বলে খুব কথা বলছিলে, সময় নষ্ট করো না। চলো চলো চলো। কি হলো? হ্যাঁ, সব স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলে কেন? আরে পেশি, তুমি তো ভাবি রাজা, চলো পথ দেখাও। টেক্কা, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। তোমাকে বলতেই হবে, তোমার মা তোমার প্রথম শিকার কি করে হয়? তুমি তো মানুষ। হ্যাঁ, মানুষ তো, মানুষ তো। দেখো, মানুষ তো বটেই। দেখো আমার পায়ে গোড়ালি কি উল্টো না? দেখো আঙুল আঙুল আঙুল, আমার নখ আছে। আমি মানুষ তো বটেই। থামো। তুমি যে মানুষ সেটা আমরা সবাই বুঝে গেছি, আর বোঝাতে হবে না। কিন্তু আমি যেটা জানতে চাইছি, তোমার মা ডাইনি কি করে হয়? কি হলো বলো। টেক্কা, চুপ করে থেকো না, বলো। টেক্কা, আমরা সবাই তো জিজ্ঞেস করছি, বলো না, তোমার মা ডাইনি হয় কি করে? আসল কথা কি জানো, সবার জীবনেই কোনো না কোনো ঘটনা থাকে। তোমার জীবনেও আছে, আমার জীবনেও আছে। কিন্তু কিছু কিছু ঘটনা থাকে
যেগুলো বলতে গেলে হৃদয় খুঁড়ে বেদনা বেরিয়ে আসে। সেটা বড় কষ্টের। কিন্তু টেক্কা, ভাগ করে নিলে তো কষ্ট কমে। আমরা তোমার বন্ধু হই, আমাদের সাথে কি কষ্টটা ভাগ করে নেওয়া যায় না? কি বললে? বন্ধু? তো বিরাট দামি কথা বলে ফেললে। জানতে চাইছো? বেশ, এমন একটা সময় ছিল যে এই দুনিয়ায় তখন ডাইনি বলে কোনো কিছু ছিল না। ডাইনি বলে কিছু ছিল না? না, ছিল না। মানুষের অন্ধবিশ্বাস আর কুসংস্কার ডাইনিদের জন্ম দিয়েছে। মানুষেরা বিনা কারণে নিরীহ মেয়েদের ডাইনি অপবাদে মেরে ফেলেছে। আর তাদের অতৃপ্ত আত্মারা তাদের ঘরবাড়ি, আত্মীয় পরিজনদের পাশে ঘুরে বেরিয়েছে। তারপর তারপরের কাহিনী আরো করুন। এইসব অতৃপ্ত আত্মাদের তখন বশ করে কোনো অশুভ শক্তি, তাদের মধ্যে জাগিয়ে তোলে প্রতিহিংসার জ্বালা। তারা তখন মানুষ মারতে থাকে। তাই ডাইনিদের না মারলে তাদের মুক্তি নেই। তারা পুড়তে থাকে প্রতিনিয়ত প্রতিহিংসার জ্বালায়। ভয়ানক অতীত ছাড়া ডাইনিদের আর কোনো অস্তিত্ব নেই। সে তো বুঝলাম, কিন্তু তোমার মায়ের কি হয়েছিল বললে না তো? এই মানচিত্রটা দেখলেও কি বুঝতে পারবে না? এই মানচিত্র দেখে পথের সন্ধান দিতে গেলে তো সম্পূর্ণ মানচিত্র চাই। এ তো অর্ধেক মানচিত্র, বাকি অর্ধেকটা কোথায়? সেটা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি শুধু দেখো তুমি জায়গাটা বুঝতে পারছো কিনা এই মানচিত্র দেখে। না, আমি জায়গাটা না দেখলে চিনতে পারবো না। তুমি না চিনলেও কেউ না কেউ তো চিনবেই। তোমার সঙ্গীরা মারা গেলেও রাজা সুবর্ণ সে কোথায় ছিল? জানি। সুবর্ণ তো তোমার দেশ পাহাড়পুরের রাজা। তাও তুমি জানো না সুবর্ণর কি হলো? পাহাড়পুরের কে রাজা হলো? জানি মোহিনী, আমি সত্যি জানি না রাজা সুবর্ণর কি হলো। তিনি আর কখনো দেশে ফিরেছেন কিনা আমি তাও জানি না। আর জানবই বা কি করে? আমি নিজেই তো আর কখনো দেশে ফিরিনি। নাবিক এটা বোধহয় সত্যি বলছে। রানীমা, ও যখন ওর বাড়ির মা বউয়ের নামে বলছে, তার মানে ও সত্যি হয়তো জানে না। আমারও সেই কথাই মনে হচ্ছে। তবে এত সহজে ওকে আমি ছাড়বো না। আর একটু বাজিয়ে দেখি। শোনো নাবিক, তোমার এইসব কথা শুনে ত্রিশূল বাবা কি বলল? ত্রিশূল বাবা? সে কি? কেন? যার সঙ্গে তুমি কাল কুঠুরিতে ছিলে? ও, উনি ত্রিশূল বাবা? হ্যাঁ, উনি এক আচার্যর কথা বলছিলেন, যিনি এই মানচিত্রের সন্ধান জানেন। আচার্য? কি নাম তার? তার নাম কি না? বলো বলো, কি নাম তার? হ্যাঁ, মনে পড়েছে। তার নাম দিব্যাচার্য।
বিশ্বাস করুন রানী মোহিনী, ওই ঋষি সেই আচার্যর সম্পর্কে আর কিচ্ছু আমাকে বলেন। আমি সত্যি আর কিচ্ছু জানি না। জাবালি, নিয়ে যাও ওকে। শোন, এইবারে ওকে রাখবি অন্য কালকুঠুরিতে। চুপ করে আছো কেন টেক্কা? বলো বলো কি হয়েছিল তোমার মায়ের? বলতেই হবে, না শুনলেই নয়। না, বলতে হবে। আমরা তোমার কষ্টের ভাগ নিতে চাই। শোনো তাহলে, আমি তখন অনেক ছোট। একদিন গ্রামের লোকেরা আমার বাড়িতে এসে বলল আমার মা নাকি ডাইনি। গ্রামের লোকেরা না আমাদের ছোট্ট বাড়িটা ঘিরে ফেললো, তারপর আমার মাকে না টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বাইর করে নিয়ে গেল, তারপর একটা খুঁটিতে বেঁধে মার গায়ে আগুন ধরিয়ে দিল। আমার মায়ের অতৃপ্ত আত্মাকে কোনো এক অশুভ শক্তি এরকম বশ করেছিল। প্রতিশোধ স্পৃহায় আমার মা একেবারে তখন পাগলের মতো মানুষ মারতে শুরু করেছিল। আর সেই অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই আমি এই পেশা বেছে নিই। আমি মায়ের রক্ষণ সন্তান, তো জীবিত অবস্থায় তো রক্ষা করতে পারিনি, তাই আমি ডাইনি শিকারী হয়ে উঠেছি। সেই শুনে ছাড়লে, তাহলে এবার বুঝতে পেরেছো কেন আমি ডাইনিদের জন্য কষ্ট পাই, কেন তাদের আমি মুক্তি দিতে চাই। তার মানে এই 3 জন ডাইনির পেছনেও এমন কোনো যন্ত্রণার ইতিহাস আছে? ঠিক ধরেছ, তোমার বুদ্ধি আছে তো। এই যে পেশি, শুনলে কি সুন্দর কথাটা বলে দিল। আসলে কি জানো, 2 রকমের মানুষ থাকে। এক রকমের মানুষরা শুধু ওই মাথা খাটায়, পেশি খাটায় না, যেমন আমি। ও আরেকরকম মানুষ থাকে যারা শুধুই পেশি খাটায়, মাথা খাটায় না, যেমন তুমি। যাকে আসল কথা হলো, এখন আমাদের এই 3 ডাইনির ইতিহাসটা আগে জানতে হবে। আর তাদের ইতিহাস জানতে পারলে আমরা বুঝতে পারবো এই 3 জন ডাইনিকে কে বশ করেছে। তারপর কান টানলে মাথা আসবে। না না, আর কোনো কথা নেই, সময় নষ্ট করাটা না তোমাদের এটা বাতিক হয়ে যাচ্ছে। চলো চলো চলো। ও আর একটা কথা, আমি মানুষটা কিন্তু ভালো, আর অকারণে মানুষকে অবিশ্বাস করা না একদম উচিত না। বিশ্বাস আর নিঃশ্বাস এ বড় প্রয়োজনীয় জিনিস। বিশ্বাস ছাড়া প্রাণ বাঁচে না, আর বিশ্বাস ছাড়া মন বাঁচে না। আর অকারণে অবিশ্বাস সম্পর্ক গড়ে না, সম্পর্ক ভাঙে। কথাটা মনে রেখো পেশি। চলো হয়নি, চলো।